বিয়েবাড়ির জমজমাট পরিবেশ। উঠোনে বসে মহিলারা কুটনো করছে। বাড়ির এক কোণে 9টা ছাগল জবেও করা হয়েছে বরযাত্রীদের জন্য। তারা গোমাংস খাবে না। অবশ্য জাহ্নবীও আজ পর্যন্ত গোমাংস খায়নি। কাঁঠাল গাছটায় দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে ছাগলগুলোকে। এখনও চামড়া ছাড়ানো হয়নি। কালো মিসমিসে চামড়ার সাথে পেছনের অন্ধকার জুপ যেন মিশে একাকার হয়ে গেছে। একজন দুটো বস্তা এনে ফেলে দেয় উঠোনে। দড়ি খুলে উপর করে বস্তা ঢেলে দেয় বিছানো পাটিতে। বেরিয়ে আসে জবাই করা অনেকগুলো ব্রয়লার মুরগি। এবার এগুলোর ছাল ছাড়িয়ে কেটে নেওয়া হবে। কাল দুপুরে রোস্ট হয়ে সবার প্লেটে উঠবে। জানালায় বসে আবছা চোখে দেখে যায় এসব পুরবী। তার চোখ ছলছল করছে জলে, কিন্তু গড়িয়ে পড়ছে না। বুকের ভেতর কষ্টগুলোকে উদাম নাচ নাচে। বুক ফেটে বের হয়ে আসতে চাচ্ছে সব, কিন্তু পারছে না। মরে যাবে সে। এ যন্ত্রণা এমন যন্ত্রণা যে মৃত্যু যন্ত্রণাকেও হার মানায়। মামা বলে কেঁদে ওঠে পুরবী। আমাকে রেখে কেন গেল মা? আমাকে কেন নিয়ে গেল না? তোমার পুরবীকে এরা শেষ করে দিচ্ছে মা। আমি আর সহ্য করতে পারছি না। আমার সাথে সবাই বেইমানি করছে। যেদিন ভাবি আমার উপর জোরের বদনাম চাপালো, ভাই একটু শব্দ করেনি। বাবা ভাইয়ের টাকায় চলে, এজন্য সেও চুপ করেছিল। মামা নিয়ে এলে মামির বুকে মাথা রেখে ঘুমাতাম। বকুলাবু সহ্য করতে পারতো না আমাকে, হিংসা করত। আমি মামা মামির আদরে বেশ ছিলাম, কিন্তু ওরাই আমার সাথে বেইমানিটা বেশি করলো। তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না মা, কেউ না। আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও। পূরবীর চিৎকারে অনেকের চোখে কান্না চলে এলেও কেউ কিছু বলতে পারে না। কাজ শেষ করে ঘুমাতে চলে যায়। সকাল সকাল আবার রান্না শুরু করবে বাবুর্চি। পূরবীর চোখে ঘুম নেই, খাওয়া নেই। পশ্চিমের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। দুর্বল শরীরটাকে টেনে তুলে বাথরুমে গিয়ে অজু করে নেয় পূরবী। রুমে এসে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে 4 রাকাত নামাজ শেষ করে সিজদায় গিয়ে অঝরে কাঁদতে থাকে। বারবার আল্লাহকে বলতে থাকে, এই অমানুষটার হাত থেকে আমাকে বাঁচাও মাবুদ, তুমিই রক্ষাকর্তা। চোখ দুটো লেগে আসে। তখনই দরজার শব্দে চোখ মেলে পূরবী। তাকিয়ে দেখে ভয়ে কুঁজো হয়ে যায়। উঠে 2 পা পিছিয়ে যায়। কাঁপতে কাঁপতে বলে, আপনি এখানে কেন? চলে যান এখান থেকে। আশু ভেতরে ঢুকে আলোতে এসে দাঁড়ায়। মাটি কালার শার্ট পরেছে সে। বুকের দিকে 2টো বোতাম লাগানো, বাকি সব খোলা। সাদা ফর্সা শরীর, হাতে কয়েকটা লাল সুতো বাঁধা। সোনার উপর প্রত্যেকটা আঙুলে আংটি, গলায় সোনার মোটা চেন। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি ঘন জঙ্গল দাড়ি। কসাইদের মতো গোঁফ। মানুষ ঠিকই বলে, খুনিদের চেহারা অটোমেটিক জল্লাদের মতো হয়ে যায়। আশু খুনি গুন্ডা। আশুকে এই মুহূর্তে গুন্ডাও মনে হচ্ছে না, জল্লাদও মনে হচ্ছে না। তাকে দেখেই বলা যায় সে মাতাল। দাঁড়িয়ে থেকেও টলছে। মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ঢুকছে ভেবেই পূরবীর বুক কেঁপে ওঠে। আশু মাতাল কণ্ঠে বলে, বাহ সুন্দরী, তুমি তো দেখি বরকে অন্ধকারে দেখেও চিনে ফেলো। ফুলসজ্জা করার পর তো বাকিটাও চিনে ফেলবে। অশালীন কথা শুনে পেটের ভেতর গুঁটো শুরু করে পূরবীর। এই বিদঘুটে চেহারা দেখে আর নোংরা কথা শুনে মনে হচ্ছে তার এখনই বমি হবে। ভাগ্যিস পেটে কিছু নেই, নয়তো এতক্ষণে বমি এক দফা হয়ে যেত। আর সরাসরি সেই বমি পড়তো আশুগুন্ডার মুখের উপর। এই মুহূর্তে কিছু না খাওয়ার জন্য একটু আফসোস হচ্ছে পূরবীর। এসব কথা আর সে শুনবে না। গলা বাড়িয়ে বলে, আপনি কেন এসেছেন এখানে? মদ খেয়ে মাতলামি করার জায়গা পান না? কে আপনাকে আমার ঘরে ঢুকতে দিয়েছে? বের হন আপনি। আমি মানি না আপনাকে। শুনেছেন আপনি? কেন মানো না সুন্দরী? কি নেই আমার? তোমাকে সুখী করার জন্য সবই আছে। তুমি যদি চাও দিনে 2 বার টি-20 খেলতেও রাজি আমি। বিলাসবহুল হোটেলেও রাখবো। পূরবী কান চেপে ধরে। সে আর শুনতে পারছে না। এই কান কেন বধির হয়ে যাচ্ছে না? কান কেন চেপে রেখেছো সুন্দরী? কত প্রেমের কথা বলবো আমি, সব তো শুনতে হবে তোমাকে। কান খুলে রাখো। এগিয়ে এসে হাত ধরে আসো। কান থেকে সরাতে চায়। পূরবী চিৎকার করে ওঠে, হাত ছাড়ুন আমার। আপনার কথা শুনবো না কিছুতেই আমি। আশু চুলের মুঠি ধরে টান দেয়। দাঁত কটমট করে বলে, কান থেকে হাত নামা বলতাছি। পীড়িতের কথা শুনবি না কেন তুই? আমার গায়ের হলুদ ফালাইয়েতেস, সাহস কত বড় তোর? ব্যথায় পূরবী চিৎকার দিয়ে ওঠে, চেঁচা কুত্তি চেঁচা। আমি নাকি গুন্ডা? ও মানুষ?
আজকে অমানুষগিরি কাকে বলে তোকে বুঝাই দিমু। আমাকে বিয়ে করবি না তুই? কোন নাগর পাতাইছোস? দেখে ছাড়মু আমি। বাড়ির সকলেই সেখানে চলে আসে। সকাল হয়ে গেছে ইতিমধ্যে। আশুকে দেখে চমকে ওঠে। আমার চুল ছাড় কুত্তা। ও আল্লাহ, ব্যথা! ছাড় কুত্তা। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না, কিছুতেই না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করব। পূরবীর চুলের মুঠি ছাড়তেই পূরবী মাথায় হাত চেপে বসে পড়ে। আশু পকেট থেকে একটা সিঁদুরের কৌটো বের করে এক মুঠো সিঁদুর পূরবী সিঁথিতে ভরে দেয়। এবার দেখি আমাকে বিয়ে না করে কাকে করস। ঘটনার আকস্মিকতায় সকলে চমকে যায়, পূরবীও চমকে যায়। সাজুও কিছু লোক এসে আশুকে বের করে নিয়ে যায়। জাহ্নবী মুখে হাত রেখে বলে, ওমা, এ তো বিয়ে হয়ে গেল। নিয়তির লেখন খণ্ডাইকে। নাকের উপর সিঁদুর পড়েছে। অনেক সোহাগ পাবি রে পূরবী। মামির এমন কথায় পূরবী যেন ভড়কে যায়। মাথায় হাত দিয়ে দেখে একগাধা লাল রং। এসব কি? নাকের কাছে আনতেই বমি করে দেয়। পানি ছাড়া কিছুতেই বের হয় না। বাথরুমে ছুটে যায় ধুয়ে ফেলতে। জাহ্নবী ধুয়ে ফেলতে দেয় না। পূরবীকে বলে, সকালের লগ্নে সিঁথিতে সিঁদুর পড়ছে। তোর বিয়ে হয়ে গেছে পূরবী। এই সিঁদুর তোর স্বামীর দেওয়া। এটা মোছার চেষ্টাও করবি না। চুপ করো মামি। তুমি যে মনে প্রাণে এখনো হিন্দু ধর্ম পালন করো, সেটা আর কারো বুঝতে দেরি নেই। তুমি আজও গরুর মাংস খাওনি। তোমার কথাবার্তা সব হিন্দুদের মতো। এতকাল তুমি ঠকিয়েছো সবাইকে। তোমার জায়গা কোথাও নেই। না আল্লাহ তোমাকে ক্ষমা করবে, না তোমাদের ভগবান। আমার মামাকে পাপের ভাগী করেছো তুমি। আমি মুসলমান মেয়ে। এই রঙের কোনো দাম নেই আমার কাছে। আমি এটা কিছুতে করতে পারি না। এসব করে লাভ কি তোমার? কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? শোন, যা সত তাই বলছি, কিছুতেই সিঁদুর মুছবি না। তুই বিবাহিতা। আমি মানি না। ইসলামে এর কোনো মূল্য নেই। সাজু এসে সব দেখে পূরবীকে নিয়ে যায়, যার কারণে পূরবীর সিঁদুর ধোয়া হয় না। পূরবী সাজুকে বলতে থাকে, মামি তোমাকে ঠকিয়েছে মামা, নাটক করেছে উনি। সে একজন চিটার, লোভী মহিলা। তুমি ওনার সাথে আর সম্পর্ক রাখবে না মামা, কিছুতেই রাখবে না। উনি প্রতিশোধ নিচ্ছেন। তার বাবা মারা গিয়েছিল তোমার জন্য। তুমি মামিকে নিয়ে পালিয়েছিলে তাই। এখন মামি প্রতিশোধ নিচ্ছে। আশুকে এ বাড়িতে রেখে দেওয়া হয়। টক খাইয়ে তার নেশা কাটানো হয়েছে। তার বাড়ি থেকে বিয়ে পোশাক আনিয়েছে সাজু। সুন্দরভাবে সাজানো হয়েছে তাকে। দুপুরবেলা বিয়ে পড়ানোর কথা, কিন্তু এই মতটাই ঠিক করতে পারছে না যে হিন্দুদের মতে বিয়ে পড়াবে নাকি ইসলামের শরিয়ত মোতাবেক। ছেলের বাড়িরা মন্দিরের মণ্ডপ সাজিয়ে রেখেছে, সেখানেই বিয়ে পড়ানো হবে। এদিকে সাজু কাজী ডেকে রেখেছেন। সে ঘোর আমতা জানায়, কনের যেহেতু মুসলমান, সেহেতু মুসলমান মোতাবেকই তার বিয়ে হবে। ব্যাপারটা আশুকে জিজ্ঞেস করতে সে গাছাড়া ভাব দেখায়। আমি তো বিয়ে করেছি। পূরবী আমার বউ। ইচ্ছে করলেই এখনই ফুলসজ্জা করে নিতে পারি, কিন্তু তোমাদের জন্য করছি না। এখন যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে হোক, দেখার বিষয় না। জাহ্নবী বলছে, তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই বাঁচি। এসব কথা বাতাসের আগে ঘুরঘুর করে। ননদের বাড়ি যেন না যায়। বিয়েটা হয়ে গেলে কেউ আর কিছুই করতে পারবে না। পূরবীকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। শহর থেকে সাজানোর লোক আনিয়েছে আশু পূরবীকে সাজানোর জন্য। লাল বেনারসিতে রূপ যেন উতলে পড়ছে। সাজু দেখেই বলে, তুই তোর মায়ের মতো হয়েছিস। কি যে রূপ! সেজন্যই তোর বাবার কাছে বিয়ে দিতে পেরেছিলাম। নয়তো আমাদের মতো গরিব ঘরের মেয়ের কি এত বড় ঘরে যাওয়ার সৌভাগ্য হতো? পূরবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আজ তার মাকে খুব মনে পড়ছে। মা থাকলে এসব হতো না, মা হতে দিত না। চোখের শ্বাসটা ঘেটে যায় জলে। মুছে দিয়ে আবার সাজাতে বসেছে চোখ। কাঁদতে নিষেধ করে। এর মাঝেই বকুল আসে কয়েকটা গহনার বক্স নিয়ে। সাথে একটা ট্রে, তাতে কিছু আপেল আর ছাল ছড়ানো কলা স্লাইড করে কাটা। এক হাতে বক্সগুলো, আরেক হাতে ফলের ট্রে। বক্সগুলো সরিয়ে রেখে ট্রে থেকে একটা আপেলের স্লাইড নিয়ে নিজের মুখে পুরে নেয়। আরেকটা স্লাইড নিয়ে পূরবীর মুখে ঢুকিয়ে দেয়। পূরবী অবাক হলেও খেয়ে নেয়। বকুল গহনার বাক্সগুলো খুলে এত সোনার গহনা দেখে যেন আকাশ থেকে পড়ে। কি ভারী ভারী সুন্দর ডিজাইনের সব গহনা। খুশিতে আত্মহারা হয়ে যায়। মনে হয় যেন এগুলো সব তার বিয়ের গহনা। তোর কপাল রে পূরবী। আরেক স্লাইড পূরবীর মুখে ঢুকিয়ে দেয়। গহনাগুলো নিজ হাতে পূরবীকে পরাতে থাকে। আবার পূরবীর মুখে ফল তুলে দেয়। পূরবী বকুলের এরূপ আচরণ দেখে চোখ থেকে জল ফেলতে থাকে। যে বকুল পূরবীর কিছুই সহ্য করতে পারত না, খেটখেট করতো সব সময়, আজ সে নিজ হাতে গহনা পরাচ্ছে, মুখে ফল তুলে দিচ্ছে। হয়তো শেষ বিদায় তাই। বোনের এই আদর্শে যেতে পারবে না। বকুলের হাতে ট্রেতে সাজানো পুরো ফল পূরবী খেয়ে নেয়। এক গ্লাস দুধও খাওয়ায়। সম্পূর্ণ
সাজ শেষ করে দাঁড় করায় পূরবীকে। এমন সুন্দর যেন পৃথিবীতে আর নেই। বকুল বলে, তোকে হিংসে হচ্ছে আমার পূরবী? ফুফু, তুই এত সুন্দর হলে আমি হলাম না? আমি কেন আমার খালার মতো দেখতে হলাম? তোর রূপ আমাকে দিবি পূরবী? তুমি বেঁচে গেছো আপু। এই রূপ তোমার হলে আমার জায়গা এতক্ষণে তুমি ওই অমানুষটার জন্য বউ সাজতে। তোমার শীতেতে সিঁদুর থাকতো, তোমার মাও তোমাকে বাঁচাতে পারতো না। বকুল কিছু না বলে বেরিয়ে যায়। সময় যত পার হচ্ছে বুকের ভিতর ধুকধুকানিটা আরও বাড়ছে। সবাই চলে গেছে। একা রুমে বসে যে আয়নার দিকে তাকিয়ে আছে পূরবী। নিজের চেহারা দেখে কষ্টটা আরও বাড়ছে। ইচ্ছে করছে ছুরি দিয়ে নিজেকে কেটে ছিন্ন ভিন্ন করে দিতে। এই রূপ সে আর রাখবে না। কাছে ছুরির বড় অভাব বোধ করছে সে। মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। এর মাঝেই ছেলের বাড়ির কয়েকটা মেয়ে ঢুকে রুমে। পূর্বকে দেখে মুগ্ধ হয়ে যায়। সামনে বসে রূপের প্রশংসায় ডালি নিয়ে বসে। আর কি কি যেন বলে। আশুদা পাগল হয়ে যাবে আজ। এমনি এমনি কি বিয়ে করছে, তাও আবার 15 লক্ষ টাকা দিয়ে বউ কিনে। টাকার পরিমাণ শুনে আগেই বুঝেছিলাম, দামি জিনিস দাম তো পড়বেই। আরও চাইলে আরও দেওয়া যেত, তবুও মিস করা যেত না। আহা, দেখেছিস কি শ্রী, একদম প্রতিমার মতো, ঠিক যেমন মা দুর্গা। পুরুবেরা সহ্য হচ্ছে না এসব। সে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে। মেয়েরা চলে যায়। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। পুরবী চোখ বন্ধ করে বারবার আল্লাহকে ডাকছে যেন এই মুহূর্তে তাকে মৃত্যু দান করে। এর মাঝে বকুল ঘরে ঢুকে, সাথে বকুলের এক বান্ধবী। পুরবী চোখ মেলে তাকায়। বকুল চটপট পুরবীর পা থেকে জুতো জোড়া খুলে পুরবীর হাতে ধরিয়ে দেয়। পুরবী কিছু বুঝে না ওঠার আগেই বকুল টেনে পেছনের দরজায় নিয়ে আসে। বকুলের বান্ধবীর হাতে একটা লাগেজ। পূরবী জিজ্ঞেস করে, আপু কোথায় নিয়ে যাচ্ছ? পূরবীর কাঁধে একটা বেনেটি ব্যাগ ঝুলিয়ে দিয়ে দরজা খুলে দৌড় দেয় তিনজনে। পূরবীকে বলে, 2:30টার দিকে বাস পাওয়া যাবে। দূরে কোথাও চলে যায়। এবারই মুখো আর হবি না। আর একটু দেরি হলে না জানি কি হয়ে যেত। আমি ফুপা আর ভাইয়াকে খবর দিয়েছি, তারা আসতে দেরি হচ্ছে জন্য তোকে ভাগিয়ে দিতে হলো আমাকে। আপু বড় রাস্তায় গিয়ে দাঁড়ায়। সেখানে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। বকুল পূরবীকে সিএনজিতে তুলে দেয়। বকুলের বান্ধবীও গিয়ে সিএনজিতে বসে। বকুল বলে, শোন, তোর লাগেজে তোর কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি, আর সব কাগজপত্র। আর এই যে বেনেটি ব্যাগে আশুর দেওয়া কিছু টাকা আছে। মা আমার গহনার জন্য খরচ করেছে কয়েক বান্ডিল। বাকি যা ছিল এখানে দিয়ে দিয়েছি। হোটেলে থাকলেও তোর 2-3 বছর চলে যাবে। পরনের গহনাগুলো সামলে রাখিস। আপু এগুলো তো আশুগুন্ডা মামিকে দিয়েছে, ওর টাকা আমি কেন নিব? তোর দাম হিসেবেই তো দিয়েছে, তাই না? তোর টাকা তুই নিবি না তো কে নিবে? এই কদিন কম কষ্ট দিয়েছে তোকে, সেগুলোর বিল উঠেনি নাকি? এগুলো তোর টাকা, বুঝছিস? আমার গহনার টাকা মাফ করে দিস। শ্যামলী তোকে বাসে উঠিয়ে দিয়ে আসবে। আর যেখানে গিয়ে নামবি আমাকে কারো ফোন থেকে জাস্ট একটা কল দিয়ে জানাবি যে তুই ঠিক আছিস। ব্যাস, তাহলেই হলো। পূরবীর বুক ভেসে যাচ্ছে। যে বোন তাকে দেখতে পারতো না, সেই যে একমাত্র তাকে ভালোবাসে, আজ সে জানতে পেরেছে। শেষ মুহূর্তের জন্য একবার জড়িয়ে ধরে বকুলকে। বকুলও চোখের পানি ফেলে বলে, আর কোনোদিন দেখা হবে কিনা কে জানে। বোন হয়ে বোনের ক্ষতি কিভাবে হতে দেই বল? ভালো থাকিস। চোখের জল বিদায় হয় দু বোনের। স্মৃতিতে ভেসে যায় দুজন। কত ঝগড়া, কত মারামারি, কত কাড়াকাড়ি, কত হিংসাহিংসি, আজ সব ভুলে ভালোবাসায় উজ্জ্বল হয়ে উঠছে। প্রকাশ পেয়েছে অদৃশ্য বন্ধন, কিন্তু হায়, সে তো বিদায় বেলায়।